আসসালামু আলাইকুম। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অর্থাৎ TD1 এর প্রথম অধ্যায়ের পার্ট 2 তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি একটু দেখি যে আমার কথাগুলো তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সেই সাথে বোর্ড ক্লিয়ার দিতে পারছো কিনা, এবং লিংকটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দেই, তোমরা জয়েন করো। প্রথম অধ্যায়ের পার্ট 2 তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি একটু দেখি যে আমার কথাগুলো তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সেই সাথে বোর্ড ক্লিয়ার দিতে পারছো, এবং লিংকটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিই, তোমরা জয়েন করো। ওকে, আশা করছি সব ঠিকঠাক। তোমরা জয়েন হও, একটু অপেক্ষা করি তোমাদের জন্য। আরাফাত, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের এই প্রথম অধ্যায়ের গত ক্লাসে কিন্তু আমরা একটা রচনামূলক প্রশ্ন দেখেছিলাম। রচনামূলক প্রশ্ন বলো আর সংক্ষিপ্ত প্রশ্ন বলো, যেটা ছিল আমাদের একটি সিঙ্গেল ফেজ ডায়াগ্রাম ট্রান্সমিশন। প্রশ্নটা ছিল এরকম যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে গ্রাহকের নিকট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের একটি সিঙ্গেল ফেজ ডায়াগ্রাম, হ্যাঁ, সিঙ্গেল ফেজ বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, একটা কোশ্চেন আমরা যেটা গত ক্লাসে দেখেছিলাম। এটা সংক্ষিপ্ত অথবা রচনামূলক আসতে পারে। তো আমি বরাবরের মতোই আবারও বলছি যে আমাদের এই অধ্যায় থেকে আমাদের ম্যাথ থাকবে, ম্যাথ করতে হবে প্লাস প্রমাণ করতে হবে, দুইটাই করতে হবে, ম্যাথ প্লাস প্রমাণ করতে হবে। তো আমরা ইতিমধ্যে একটা প্রমাণ বা একটা থিওরি আমরা দেখেছিলাম। হ্যাঁ, একটা আমরা থিওরি দেখেছি সিঙ্গেল লাইন ডায়াগ্রামের। তো আজকে আমরা দুইটা প্রমাণ করব, ঠিক আছে, দুইটা। তারপর আগামী ক্লাসে ইনশাল্লাহ ম্যাথের বেসিক শিখব একটা ক্লাসে, দেন আরেকটা ক্লাসে আমরা শিখব হচ্ছে ম্যাথ গুলো কিভাবে করতে হবে। তো এখানে দুইটা ক্লাসের প্রয়োজন আছে ম্যাথ করতে গেলে। আর প্রমাণ আজকে ইনশাল্লাহ, প্রমাণের আজকে একটা ক্লাস হলে প্রমাণ শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আরাফাত বলছো ভাই বই কিনে নেই এখনো, স্পন্সর করলে নিয়ে নিব। আচ্ছা, বই কেনার কি দরকার, ক্লাসগুলো করো, একবারে পরীক্ষার আগে বই কিনিও নাকি? দেখো, তোমরা যতটা কিন্তু সহজভাবে নিচ্ছ, তোমরা হয়তো ভাবছো যে পঞ্চম সেমিস্টার যেমনে হোক পার হয়ে আসছি বা যাই করছি, হ্যাঁ, পরীক্ষা দিছি পাস হবে, এরকম চিন্তা ভাবনা করতেছো। ষষ্ঠটাও এভাবে যাবে, তোমরা এটাও ভাবতেছো, কিন্তু না। ষষ্ঠ সেমিস্টার ভাই আমার কাছে, আমার নিজের কাছে একটা ডেঞ্জারাস সেমিস্টার। আমার কাছে মনে হয় আমার লাইফের সব থেকে মানে একটা কি বলবো হার্ড সেমিস্টারের মধ্যে একটা সেমিস্টার, ঠিক আছে? এই ষষ্ঠ সেমিস্টার পার হয়ে যাওয়াটা চারটিখানি কথা না। এখানে যে সাবজেক্ট গুলো আছে না, এই যে TD1, তারপর এসি মেশিন 1, এই দুইটা সাবজেক্টে দেখবা যে প্রচুর ম্যাথ আছে। তাছাড়া ওদিকে আছে আবার প্রোগ্রামিং সি, আবার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, আবার মেজারমেন্ট 2। সব মিলায় তোমরা এই সেমিস্টারটা একটা আতঙ্কের সেমিস্টার, হ্যাঁ, একটা ভয়ঙ্কর সেমিস্টার। তো তোমাদের উচিত এখনই বইটই কিনে মানে দ্বিধামসে পড়াশোনা শুরু করা।
তোমরা হয়তো ভাবতেছো না, মানে তোমরা হয়তো কি চিন্তা করতে পারতেছো না যে এই সেমিস্টারটা কতটা সেন্সিটিভ। আমি আমি বুঝতেছি, আমি জানি, আমি বুঝতেছি, যার কারণে আমি তোমাদের চেষ্টা করতেছি যে বেশি বেশি করে ক্লাস দিয়ে তোমাদের দ্রুত সিলেবাসটা শেষ করার। তানভীর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, তো আজকে আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণটা হচ্ছে, দেখাও যে উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে। প্রশ্নটা হচ্ছে, দেখাও যে উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনে উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে। আসলে কি কম লাগে? দেখাও যে উচ্চ ভোল্টেজের পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে, মানে আমরা যে ওভারহেড লাইনগুলো দেখি না, পরিবহন লাইনগুলো, যেগুলো বিশেষ করে আমাদের যে নদীর উপরে বড় বড় তোমার হচ্ছে কি বলে ওটাকে, টাওয়ারের উপরে দেখবা যে আমাদের পরিবহন লাইনগুলো আছে, বিদ্যুতের পাওয়ার পরিবহনের লাইন, যে লাইনগুলোকে আমরা বলি ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, তো এই বড় বড় ট্রান্সমিশন লাইন অনেক দূর দূরান্তে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, পরিবহন লাইন, এই পরিবহন লাইন কিন্তু আবার তিন প্রকার: স্বল্প দৈর্ঘ্যের পরিবহন লাইন, মধ্যম দৈর্ঘ্যের পরিবহন লাইন এবং দীর্ঘ দৈর্ঘ্যের পরিবহন লাইন। তো এই পরিবহন লাইনগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবহন লাইন হচ্ছে এসি ভোল্টেজে অপারেট করে, মানে এসি ভোল্টেজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এসি ভোল্টেজ। বাংলাদেশে আর একটা পরিবহন লাইন আছে যেটাকে ভেড়ামারা পরিবহন লাইন বলে, ভেড়ামারা সাব স্টেশনের জন্য একটা লাইন আছে বাংলাদেশে, যেই লাইনটার মধ্যে দেখা যায় ভারত থেকে বিদ্যুৎ নিয়ে আসা হয়, ভারত থেকে পাওয়ার নিয়ে আসা হয়, বাংলাদেশে আমদানি করা হয়। তো সেক্ষেত্রে ওই ভেড়ামারা সাব স্টেশনের লাইনটাতে থাকে কি ডিসি ভোল্টেজ নিয়ে আসা হয়। তোমরা হয়তো অনেকেই জানো না, বা অনেকেই জানো কিনা আমি জানি না, যে আমিও এই সাবজেক্টটা পড়তে গিয়ে আমি বুঝতে পেরেছি যে ট্রান্সমিশন কিন্তু ডিসি ভোল্টেজও করা যায়, এসি ভোল্টেজও করা যায়, ডিসি ভোল্টেজ করা যায়, দুইটাই করা যায়। ডিসি ভোল্টেজটা সব থেকে ভালো, বলা যায় যে ডিসি ভোল্টেজটা সব থেকে ভালো উপযোগী ট্রান্সমিশনের জন্য, ডিসি ভোল্টেজ। কিন্তু বাংলাদেশের ডিসি ভোল্টেজ কিন্তু ট্রান্সমিট করা হয় না, বাংলাদেশের সর্বক্ষেত্রেই এসি ভোল্টেজ। মানে ইন্টারন্যাশনালি যদি চিন্তা করো, আন্তর্জাতিক ভাবে ডিসি ভোল্টেজটাই মেইনলি কিন্তু আমাদের ট্রান্সমিশন করার জন্য উপযোগী, এবং ডিস্ট্রিবিউশন করার জন্য এসি ভোল্টেজটা উপযোগী। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া কেন ডিসি ভোল্টেজটা ট্রান্সমিশন করা হয়, বা কেন ডিসি ভোল্টেজটা ডিস্ট্রিবিউশন করা হয় না? অনেকেই প্রশ্ন হতে পারে। তো দেখো, ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি ভোল্টেজ যদি আমরা ট্রান্সমিট করি, সেই ক্ষেত্রে আমাদের তারের সংখ্যা খুব বেশি প্রয়োজন হয় না, মাত্র একটা অথবা দুইটা, একটা থেকে দুইটা তারের মধ্যেই আমরা ডিসি ভোল্টেজটা পাঠাতে পারি। হ্যাঁ, আচ্ছা, সেই সাথে পরিবাহীর আয়তন খুব বেশি লাগে না, পরিবাহীর আয়তনও কম লাগে। তাতে করে আমাদের কি হচ্ছে, সাশ্রয়ী হচ্ছে। পরিবাহীর আয়তন কমে গেলে তো আমার খরচ কমে আসতেছে, তাই না? তারপর হচ্ছে দেখো, ভোল্টেজ ড্রপ কম হয়, ভোল্টেজ রেগুলেশন ভালো হয়, দক্ষতা ভালো হয়। হ্যাঁ, তো সব মিলে হচ্ছে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ডিসি ভোল্টেজটা সব থেকে বেশি উপযোগী।
কিন্তু বাংলাদেশে শুধুমাত্র একটা মাত্র লাইন, ভেড়ামারা লাইন, যেটা ভারত থেকে আমদানি করা হয় ভোল্টেজ, ওই ভোল্টেজটা হচ্ছে ডিসি ভোল্টেজ। তাছাড়া বাংলাদেশের ট্রান্সমিশন লাইনে কিন্তু ডিসি ভোল্টেজ নাই, সব এসি। একদম ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত সবই কিন্তু মোটামুটি এসি। এখন আরেকটা কোশ্চেন যে ভাইয়া ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসি ভোল্টেজটা কেন ব্যবহার করা হয়, ডিসি ব্যবহার করা যায় তো, কেন এসি ভোল্টেজ করা হয়? কারণ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে গ্রাহক পর্যায়ে, ডিস্ট্রিবিউটররা গ্রাহককে সেবা দেয়, তাই না? মানে ডিস্ট্রিবিউশন থেকে তো গ্রাহকের কাছে বিদ্যুৎটা পৌঁছায়, তো গ্রাহককে এসি ভোল্টেজ দিতে হবে। কেন ডিসি ভোল্টেজ দেওয়া যাবে না? কারণ আমাদের গ্রাহকের যে সকল ডিভাইস আছে, আমার মাথার উপরে যে ফ্যান ঘুরতেছে বা আমার আশেপাশে যে লাইট গুলো আছে, এগুলো সব এসি ডিভাইস। হ্যাঁ, যার কারণে আমাদের এসি ভোল্টেজ দরকার। এটা এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে ডিসি ভোল্টেজ কমানো বাড়ানো পসিবল না, খুব একটা করানো যাবে না, মানে কমানো বাড়ানো করা যাবে না। হ্যাঁ, তো এসির ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করে খুব ইজিলি ভোল্টেজটাকে কমানো যাবে বাড়ানো যাবে, যার কারণে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেখানে যত ভোল্টেজ দরকার, ধরো যে একটা কলকারখানা আছে বা একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং একটা আছে, সেখানে বেশি ভোল্টেজ দরকার, তো সেখানে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে দিয়ে দিল। বা একটা হচ্ছে গ্রাহকের ভোল্টেজ 220-30 যেটা আমাদের দরকার বাসা বাড়ির ভোল্টেজ, সেটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে দিয়ে দিল। তো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার মনে রাখবা যে এসি ভোল্টেজটা সব থেকে বেশি উপযোগী, আর ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি ভোল্টেজ উপযোগী। ওকে, এই অধ্যায়ের মধ্যেই তোমরা জানতে পারবা, যদি তোমরা যাদের কাছে বই আছে, তোমরা যদি অতি সংক্ষিপ্ত গুলো পড়তে শুরু করো, যেগুলো বোর্ড কোশ্চেন আছে নিজেরাই যদি পড়তে শুরু করো, দেখতে পারবা যে আসলে যে আমি যেটা বললাম যে ডিসি ভোল্টেজটা ট্রান্সমিশনের জন্য উপযোগী কিনা তোমরা দেখতে পাবা। তানবীর বলছো ভাইয়া আপনার কাছে কঠিন হলে আমরা কই যাব? হ্যাঁ, প্রথম অধ্যায় দেখি অনেক বড়। আচ্ছা, এটা তো জাস্ট মানে ট্রেইলার, পিকচার তো এখনো বাকি আছে। এরপরে তোমরা দেখতে পারবা, এরপরে আরো মানে বেশ কিছু হিসাব কিতাব থাকবে, ভয় পাওয়া যাবে না, জাস্ট টেক ইট ইজি। জাস্ট তুমি ইজি ভাবে এটাকে গ্রহণ করে নাও এবং তুমি এইটাকে এটা ভালোবাসা দিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করো, দেখবা যে তোমার কাছে ভালো লাগবে, তোমার কাছে এগুলো ম্যাথ করতে ভালো লাগবে, এগুলো শিখতে ভালো লাগবে। ওকে, ভয় পাওয়া যাবে না। দেখো, দেখাও যে উচ্চ ভোল্টেজের পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে শুরুতেই যে কাজটা করতে হবে সেটি হলো আমাদের পরিবহন লাইনের পাওয়ারের সূত্র দেখতে হবে। উত্তর পরিবহন লাইনের পাওয়ার, সরি, পরিবহন লাইনের পাওয়ার, পরিবহন লাইনের পাওয়ার, খেয়াল করো, পরিবহন লাইনের পাওয়ার P ইকুয়াল √3 VI cos থিটা। তোমরা জানো না যে পাওয়ারের সূত্র কি? √3 VI cos থিটা। হ্যাঁ, এটা হচ্ছে পরিবহন লাইনের পাওয়ার। তো এবার আসো, এই পাওয়ার থেকে যদি আমরা কারেন্ট বের করতে চাই, হ্যাঁ, পাওয়ার থেকে যদি আমরা কারেন্ট বের করতে চাই, তো লাইনের কারেন্ট আই, খেয়াল করো, মানে এই যে আই এর মানটা যদি বের করতে চাও তখন কি হবে, তখন এটাকে সমানের এদিকে নিয়ে আসো আর পিটাকে সমানের ওদিকে নিয়ে যাও, তারপর কি করবা, তারপর হচ্ছে পি এর নিচে ভাগ করে দিবা। কি ভাগ করে দিবা? √3 V cos থিটা। ওকে, এ দেখা যাচ্ছে কি কালি মনে হয় ফুরিয়ে গেল মার্কারের।
ওকে, তো এবার আমরা যে কাজটা করব দেখো, এবার আমরা অপচয়, কি অপচয়? পাওয়ার অপচয়। পাওয়ার যে অপচয় হয় আমরা সেটা দেখব। অপচয়কে ধরলাম ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল, অপচয়ের সূত্র কি আমরা পড়েছিলাম সেই, মনে করো থার্ড সেমিস্টারে আমরা দেখেছিলাম পাওয়ার অপচয়, লোডের পাওয়ার অপচয় বা পাওয়ার অপচয়, আই স্কোয়ার আর একটা সূত্র পড়েছিলাম। যেহেতু বড় বড় ট্রান্সমিশন লাইনগুলো 3 ফেজের হয়ে থাকে, যার কারণে আমরা বলতে পারি যে 3 আই স্কোয়ার আর, 3 আই স্কোয়ার আর, মার্কার গুলো কেন জানি, ওকে, 3 আই স্কোয়ার আর। তাহলে এখানে আমরা চাইলে কি দেখো তো, 3টাকে এখানে ঠিক রাখলাম, হ্যাঁ, আই এর জায়গায় কি আমরা এই মানটা বসে দিতে পারি না, এটা আই এর জায়গায়? তাহলে দেখো এটাকে আমরা যে আই এর জায়গায় বসাই, তাহলে পি ভাগ রুট থ্রি, পি ভাগ রুট থ্রি ভি কস থিটা। ওকে, আচ্ছা, তারপর কি হবে? স্কোয়ার, স্কোয়ার দাও ইন্টু আর, আর দিয়ে দাও। ওকে, এবার খেয়াল করো, এখানে থ্রিটাকে ঠিক রাখো, উপরে কি হয়? পি স্কোয়ার, নিচে কি হয়? এই স্কোয়ারটা যদি রুট থ্রির উপর দিয়ে দাও তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে 3 হবে, ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। নিচের লাইনটা কি বুঝতে পারছো, তাই না? জাস্ট স্কোয়ার গুলো দিয়ে দিলাম। ওকে, পি এর উপরে স্কোয়ার দিলাম, আর মানে লবের উপরেও স্কোয়ার দিলাম, হরের উপরেও স্কোয়ার গুলো দিয়ে দিলাম। এখানে আসো আর, আর মানে কি? আমরা আর কিন্তু বেসিক ইলেকট্রিসিটিতে পড়ে আসছে, মনে পড়ে? আর ইকুয়াল রো এল বাই এ, মনে আছে রে তোমাদের? আর ইকুয়াল রো এল বাই এ, হ্যাঁ, রো হচ্ছে এখানে কি? আপেক্ষিক রোধ। এল কি? এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। এ কি? এ হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া, তাই না? রো এল বাই এ। আচ্ছা, তাহলে আমরা এখানে রো এল বাই এ লিখতে পারি না, বলো তো? তোমরা চাইলে এখানে এটাকে বড় হাতের এও লিখতে পারো বা স্মল লেটারের এও লিখতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? এতটুকু কি বুঝলা তোমরা? বলো, এতটুকু কি বুঝলা? আচ্ছা, তো এবার আমরা যে কাজটা করব দেখো, এই যে থ্রি থ্রি কেটে যাচ্ছে, যাচ্ছে কিনা বলো তো? থ্রি কিন্তু এখানে কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন কি থাকতেছে? এখন হচ্ছে থাকতেছে আমাদের এখানে আমাদের ডাব্লিউ, তাহলে এখানে আমার থাকতেছে উপরে লবের মধ্যে থাকতেছে পি স্কোয়ার রো এল, আর নিচে থাকতেছে ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা এ, তাই না? সেটা থাকতেছে। এবার আমরা যে কাজটা করব দেখো, আমরা যদি এটাকে সমানের দিকে নিয়ে আসি, জাস্ট সিম্পলি এটাকে আমরা সমানের দিকে নিয়ে আসলাম, আর এখানে যে ডাব্লিউটা আছে এই ডাব্লিউটাকে আমরা সমানের ওদিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, তাহলে হয়ে গেল। দেখো, তাহলে এখানে যা থাকলো তাই, পি স্কোয়ার রো এল, তাহলে এখানে ডাব্লিউ ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা বুঝছো? বলো তো এই লাইনটা কেমনে আসলো? কারো কোনো সমস্যা আছে? বলো, কারো কোনো সমস্যা আছে কিনা? আশা করি সমস্যা না থাকারই কথা। ওকে, এবার আসো, অতএব আয়তন, 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 আয়তনকে কি ধরবা বলো তো? আয়তনকে তুমি আয়তনে ধরো, কোনো সমস্যা নাই। আয়তন ধরবা, আয়তন 3 এ বা 3 এ এল, যে কোনোটা ধরতে পারো। দেখো এখানে এল মানে হচ্ছে দৈর্ঘ্য আর এ হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমরা আয়তন মানে কি বুঝি? একটা পরিবাহীর আয়তন বলতে বোঝাচ্ছে তার ক্ষেত্রফলের সাথে, তার ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করা। ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্যটা কি হবে?
গুণ হবে। হ্যাঁ, ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্যটা গুণ হবে। এবং 3 কেন দিলাম, কারণ 3 ফেজ ওভারহেড লাইন, ট্রান্সমিশন ওভারহেড লাইন গুলো 3 ফেজে হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা যে কাজটা করব, দেখো এবার হচ্ছে আমরা যে কাজটা করব, আয়তন 3টাকে এখানে ঠিক রাখো, এলটাকে এখানে ঠিক রাখো। এর একটা ভ্যালু পেয়েছি, আমরা মান পেয়েছি এখানে, এই যে এর মান, এর মানটা এখানে দেখো, এর মান কত এখানে, এখানে হচ্ছে পি স্কয়ার রো এল ভাই বাই হচ্ছে ডাব্লিউ ভি স্কয়ার কস স্কয়ার থিটা। ওকে, এবার আসো আয়তন ইকুয়াল, এবার কি কাজ করা যায় খেয়াল করো, কি কাজ করা যায়। এবার আমরা এখানে যে কাজটা করতে পারি, এই যে 3l কিন্তু লবে আছে, তাই না? লবে থাকার কারণে লবের সাথে এগুলো আমরা গুণ করে দিতে পারি, লবের সাথে এগুলো আমরা জাস্ট সিম্পলি আমরা গুণ করে দেব। তাহলে লবের সাথে যদি গুণ করে দেই তাহলে কি হয় দেখো, 3 পি স্কয়ার রো এল, এল গুণ করলে হবে এল স্কয়ার, তাই না? দেখো তো পাই কি না, দেখো 3 ঠিক রাখলাম, এল এর সাথে এই যে উপরে দেখো লবের এখানে আরেকটা এল আছে, তাহলে এল এর সাথে গুণ করলে এল স্কয়ার, আর এখানে পি স্কয়ার রো রো। এবার আসো নিচে কি আছে, নিচে আছে ওমেগা, সরি এটা হবে ডাব্লিউ, ডাব্লিউ ভি স্কয়ার কস স্কয়ার থিটা। ওকে, এবার আসো আয়তন, আয়তন। আর এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে এখানে এই যে থ্রি দেখতে পাচ্ছ, থ্রি তারপর হচ্ছে পাওয়ার পি, তারপর হচ্ছে রো, হ্যাঁ 3 পাওয়ার পি এবং রো, এবং সেই সাথে এল, এগুলো হচ্ছে স্থির মান। এখানে এখানে কিছু স্থির মান দেখতে পাচ্ছ, আমি আবারও বলি দেখো স্থির মানগুলো কি কি, স্থির মানগুলো হচ্ছে 3, এই যে 3, তারপর হচ্ছে পি, তারপর রো, তারপর কি এল, এগুলো কি মান, স্থির মান, এগুলো স্থির মান। শুধুমাত্র সে এগুলোই না, সাথে করে আবার নিচে যে ডাব্লিউটা আছে, এই ডাব্লিউটাও একটা স্থির মান। আমি একটা তোমাদের সহজভাবে এটার ব্যাখ্যা দেই, দেখো সহজভাবে তোমাদের দেখাই দেই বিষয়টা। এই দেখো এখানে উপরে থ্রি আছে, ধরো যে 3, তারপর কি আছে পাওয়ার পি স্কয়ার, তারপর এখানে কি আছে দেখো রো, রো দাও, তারপর এল স্কয়ার দাও, তারপর নিচে ডাব্লিউ। এই যে মানটা, এই মানটা হচ্ছে একটা স্থির মান, মানে এখানে একটা, এই মানটা হবে একটা ধ্রুবক মান। হ্যাঁ, এই মানটা একটা ধ্রুবক মান। ধ্রুবক মান মানে কি, একটা ধ্রুবক সংখ্যা বসবে, ঠিক আছে, একটা স্থির মান বা ধ্রুবক মান, যার কারণে একটা ধ্রুবক মানে ধ্রুবক মান এখানে বসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা খেয়াল করো যে আমরা লিখতে পারি, এই যে এই মানগুলোর জন্য আমরা সরাসরি আমরা কি লিখতে পারি, কে লিখতে পারি, এখানে একটা কে ধ্রুবক সংখ্যা কি লিখতে পারি, কে লিখতে পারি। তো আমরা ধ্রুবক সংখ্যা কি লিখলাম, তো তারপর দেখো এখানে কি থাকতেছে, এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, এগুলোর জন্য তো আমরা কি নিলাম এখানে, তাই না? তো এখন এগুলো বাদ দাও, এগুলো বাদ দিলে কি থাকবে দেখো, 3 বাদ যাচ্ছে, পি স্কয়ার বাদ যাচ্ছে, তারপর রো বাদ যাচ্ছে, এল স্কয়ার বাদ যাচ্ছে, তাহলে শুধুমাত্র উপরে 1 থাকতেছে। এবং নিচে খেয়াল করো, ডাব্লিউটা যদি বাদ যায়, নিচে ডাব্লিউ বাদ দিলে কি থাকে, ভি স্কয়ার কস স্কয়ার থিটা, তাই না? ভি স্কয়ার কস স্কয়ার থিটা। দেখো তো বোঝা যাচ্ছে কি আমার কথা? এবার আসো এই যে কে আছে, এখানে এটা হচ্ছে এখানে একটা ধ্রুবক সংখ্যা। হ্যাঁ, ধ্রুবক সংখ্যা। তাহলে এই কেটা যদি একটা ধ্রুবক সংখ্যা হয়, তাহলে কেটাকে আমরা উঠাই দিতে পারি না? তাহলে আয়তন, তাহলে আয়তনকে আমরা যদি ধ্রুবক সংখ্যাটাকে উঠাই দাও, তাহলে একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে সমানুপাতিক দিয়ে উপরে 1, নিচে ভি স্কয়ার কস স্কয়ার থিটা। এটাই হচ্ছে আমাদের সেই দেখাবো যে উচ্চ ভোল্টেজের পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে। তাহলে দেখো খেয়াল করো, আমার ভোল্টেজটা যত বাড়বে, ভোল্টেজটা
যত বৃদ্ধি পাবে বা বাড়বে আমার আয়তন তত কিন্তু কমবে। দেখো আয়তন কিন্তু ভোল্টেজের এখানে ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক, তাই না? মনে করো, খেয়াল করো, ভালো করে বোঝাতে হবে এটা। আয়তন এখানে আয়তন এই যে রয়েছে ভোল্টেজ, এই ভোল্টেজে কিন্তু উল্টানুপাতিক না ব্যস্তানুপাতিক। তাহলে ভোল্টেজ এখানে দেখো যত উচ্চ ভোল্টেজ মানে কি ভোল্টেজটা বেশি হবে, যদি ভোল্টেজটা বেশি হয় তাহলে কি হবে আয়তনটা কমবে। ক্লিয়ার? বুঝছো তোমরা? আসলে কি সাউন্ড কম আসতেছে? একটু আমাকে কনফার্ম করো তো। তানভীর তুমি ছাড়া আর এখানে যারা আছো তো তোমরা আমাকে একটু কনফার্ম করো যে আসলে কি সাউন্ড কম আসতেছে আমার। দেখো 3p² রো L²/W এই মানটা হচ্ছে একটা স্থির মান, একটা ধ্রুবক মান, যার কারণে আমরা কে ধরে নিয়েছি। কেটাকে এখানে বসায় নিলাম, তাহলে এগুলো বাদ যাবে, এগুলো বাদ গেলে কি কি থাকতেছে, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে v² cos²θ, আর বাকি থাকলো কি, বাকি থাকলো এই যে কেটাকে আমরা উঠাই দিলাম, উঠাই দিয়ে একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসলাম, তাহলে আয়তন সমানুপাতিক 1/v² cos²θ। এটা হলো দেখানো হলো, যেহেতু দেখাইতে বলছে দেখানো হলো, দেখানো হলো। ওকে, আসলে কি কথা বোঝা যাচ্ছে না? আমি তো আমার এখান থেকে ঠিক শুনতে পাচ্ছি। তোমরা কি এটা বুঝেছো যেটা আমি বললাম, এই যে মানে এই প্রমাণটা কি বুঝেছো? জাস্ট আমাকে একটু কনফার্ম করো। কেউ আবার ক্লাসের মাঝে ঢুকে আমাকে প্রশ্ন করিও না, হ্যাঁ? আমি কিন্তু বুঝতে পারি, বুঝছো? আমি ধরো যে প্রমাণটা কিন্তু শেষ করেছি, আমি জানি যে আমি যদি প্রমাণ করাই তোমাদের, আশা করছি কোথাও না বোঝার কিছু নাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি মিশাই দিলাম। এবার আমরা নেক্সট আরেকটা প্রমাণ করব। চলো এবার আমরা আরেকটা প্রমাণ করি, যে প্রমাণটা হচ্ছে এইটা প্রমাণ করলে আমাদের প্রথম অধ্যায়ের আর প্রমাণ করতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে দেখাও যে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের দক্ষতা বৃদ্ধি পায়। প্রশ্নটা হচ্ছে দেখাও যে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের দক্ষতা বৃদ্ধি পায়। দেখাও যে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের দক্ষতা বৃদ্ধি পায়, মানে আমাদের পরিবহন লাইনগুলো, ট্রান্সমিশন লাইনগুলোর দক্ষতা বৃদ্ধি করতে গেলে আমার পরিবহন লাইনগুলোর মধ্য দিয়ে উচ্চ ভোল্টেজ পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে একটা বিষয় খেয়াল করো যে
দক্ষতা আমরা দক্ষতা বলতে কি বুঝি? দক্ষতা বলতে আমরা বুঝি, দেখো দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি এবং ইটা ইকুয়াল আউটপুট ভাগ ইনপুট। তাহলে এখানে যেহেতু বলছে লাইনের দক্ষতা তাহলে আমরা বলতে পারবো যে ইটা ইকুয়াল আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার। আউটপুট পাওয়ার ভাগ কি? ইনপুট পাওয়ার। সো এবার যদি আমরা আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার ধরি, তাহলে দেখো আমরা লিখি যে উত্তর, খেয়াল করো উত্তর। তাহলে আমার এখানে ইনপুট পাওয়ারের দরকার আছে, আউটপুট পাওয়ারেরও দরকার আছে। তাহলে ইনপুট পাওয়ার খেয়াল করো, ইনপুট পাওয়ার ইকুয়াল আউটপুট পাওয়ার প্লাস টোটাল লসেস। প্রশ্ন হচ্ছে ভাইয়া ইনপুট পাওয়ার ইকুয়াল আউটপুট পাওয়ার প্লাস টোটাল লসেস বলতে আপনি কি বোঝাচ্ছেন? দেখো তুমি যদি কোনো কিছুর ইনপুট দাও, সেই ইনপুটটা দেওয়ার পর একটা লস যদি হয়, সেখানে লস হওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকবে, এই অবশিষ্ট যতটুকু থাকবে সেটাকে আমরা আউটপুট বলে থাকি, তাই না? তাহলে তাহলে যতটুকু অবশিষ্ট থাকতেছে সেটাকে যদি আমি আউটপুট বলি, তাহলে সেই আউটপুটের সাথে যদি আমি আমার যতটুকু অপচয় হচ্ছে বা যতটুকু আমার ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, তাহলে এই লস এবং অবশিষ্ট যেটা থাকতেছে আউটপুটটা, এই আউটপুট প্লাস টোটাল লস যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমরা ইনপুট পাওয়ারটা বের করতে পারবো। সাপোজ তোমাকে যদি আমি বলি যে তুমি হচ্ছে বাসার বড় ভাই বা হচ্ছে ধরো বড় বোন, তুমি কি করলা? তোমার ছোট ভাইকে একটা কি করলা, 10 টাকার নোট দিয়ে বললা যে তুমি আমার জন্য একটা চিপস নিয়ে আসো। তো তোমার উদ্দেশ্য হচ্ছে চিপসটা তুমি খাবা, ঠিক আছে, তোমার ছোট ভাই না। সো ছোট ভাইয়ের দ্বারাই তুমি যখন চিপসটা আনাতে গেছো, তখন কিন্তু দোকানদার তোমার ছোট ভাইকে ঠিকে কি করছে, চিপসটা তোমাকে ছোট ভাইকে দিছে। ছোট ভাই যখন কি চিপসটা যখন হাতে পেয়েছে, তখন ছিঁড়ে খাওয়া শুরু করছে, খাইতে খাইতে তোমার কাছে আসছে। তো যখন খাইতে খাইতে তোমার কাছে আসছে, তখন তোমার কাছে চিপসের মাত্র থাকছে 2 থেকে 3টা চিপসের মাত্র অংশ থাকলো। সো 2 থেকে 3টা চিপস যখন তুমি পাচ্ছ, তখন যতটুকু পাচ্ছ তোমার পেটের মধ্যে খাওয়ার জন্য যতটুকু পাচ্ছ, ঠিক ততটুকুই হচ্ছে তোমার আউটপুট। আর তোমার ভাইয়া যেটা খাইছে সেটা হচ্ছে অপচয়, বা সেটাকে আমরা এই ইলেকট্রিক্যাল ভাষায় বলতে পারি টোটাল লসেস। আর তুমি তাকে যা দিছো, 10 টাকা দিছো, এই 10 টাকা হচ্ছে তোমার ইনপুট। ওকে, সো এখানে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দিলাম যে এখানে ইনপুট পাওয়ার ইকুয়াল আউটপুট পাওয়ার প্লাস টোটাল লসেস। সো এখানে যদি আমি আউটপুট পাওয়ারকে বলি পি, যদি বলি আউটপুট পাওয়ার, তাহলে টোটাল লসকে আমরা কি বলতে পারি? টোটাল লসকে আমরা বলতে পারি যে, দেখো টোটাল লসকে আমরা বলতে পারি ডাব্লিউ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ডাব্লিউ জানে আমরা কোথায় দেখেছিলাম? কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ডাব্লিউ সমান, তোমরা খুঁজে বের করবা, হ্যাঁ তোমরা যারা নোট করবা খুঁজে দেখবা, আগের প্রশ্নে কিন্তু ডাব্লিউ সমান আমরা দেখেছিলাম ডাব্লিউ ইকুয়াল কি দেখেছিলাম সেখানে পি স্কোয়ার রো এল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিতা। এইটা আমরা দেখেছিলাম, থিতা এ, এই যে এইটা, হ্যাঁ এটা আমরা কিন্তু এর আগের প্রমাণে দেখেছিলাম। ওকে, সো আমরা এখানে ডাব্লিউ জায়গায় কি এই মানটা লিখতে পারি না? এটা লিখতে পারি না? লিখতে পারি তো, তাই না? তাহলে আমরা লিখি যে পি প্লাস পি স্কোয়ার রো এল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিতা এ। ওকে, আচ্ছা, তো এবার আসো
এটা এই অবস্থায় রাখো। হ্যাঁ, এখন পরিবাহীর একটা কারেন্ট ডেনসিটি আছে। এবার তোমাদের একটা নতুন টপিক এখানে চলে আসলো, পরিবাহীর কারেন্ট ডেনসিটি। এটা তোমাদের এবার বোঝাবো আমি। পরিবাহীর কারেন্ট ডেনসিটি, পরিবাহীর কারেন্ট ডেনসিটি কি ভাইয়া? পরিবাহীর কারেন্ট ডেনসিটি হচ্ছে আমার এটা যে বিষয়, কারেন্ট ডেনসিটিকে প্রকাশ করা হয় জে দ্বারা কারেন্ট ডেনসিটিকে প্রকাশ করা হয়। আর কারেন্ট ডেনসিটিটা হচ্ছে আমাদের জে ইকুয়াল আই ভাগ এ। মানে এটা কি? মানে হচ্ছে আই মানে হচ্ছে কারেন্ট, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। মানে কারেন্ট এবং ক্ষেত্রফলের অনুপাতটাই হচ্ছে আমার কারেন্ট ডেনসিটি। হ্যাঁ, কারেন্ট এবং পরিবাহীর ক্ষেত্রফলটাই হচ্ছে আমার কারেন্ট ডেনসিটি। তাহলে আমরা লিখতে পারি জে ইকুয়াল আই ভাগ এ। ওকে, তাহলে এখন যদি আমরা এখান থেকে এর মানটা বের করতে চাই তাহলে কি হবে? তাহলে অতএব এ ইকুয়াল আই ভাগ জে হবে। যেটাকে সমানের দিকে নিয়ে আসো, মানে এটাকে সমানের দিকে নিয়ে আসো, যেটাকে সমানের দিকে পার করে দাও, জাস্ট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে আমরা কি করব? এবার হচ্ছে আমরা আবার এই ইনপুট পাওয়ারে আসি। হ্যাঁ, ইনপুট পাওয়ার। অতএব ইনপুট পাওয়ার খেয়াল করো, ইনপুট পাওয়ার আমরা সর্বশেষ কোনটা লাইন পেয়েছি? এই লাইনটা পেয়েছি, এই লাইনটা আমরা ইনপুট পাওয়ারে পেয়েছি সর্বশেষ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি পি প্লাস, এখানে কি থাকতেছে? পি স্কোয়ার রো এল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই যে এবার আসো, এই যে এখানে এ দেখতে পাচ্ছ, এই এর মান হচ্ছে আমার এইটা আই ভাগ জে। তাহলে তুমি যদি এখানে আই ভাগ জে লেখো, তাহলে আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটাকে আমরা কিন্তু উল্টায় উপরে লবের মধ্যে লিখতে পারি, আর আইটা নিচে থাকবে। সো আমরা এখানে এটাই করব, যে এখানে আই থাকবে, আইটা আমাদের নিচেই থাকবে, আর এখানে জে চলে আসবে। এটা বুঝছো তোমরা? দেখো, এটা তোমরা কি বুঝছো? কি করলাম এখানে, বুঝছো তোমরা? এবার আসো, পি প্লাস উপরে থাকছে আমার পি স্কোয়ার রো স্কোয়ার এল বাই জে, নিচে থাকতেছে ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তারপর এই যে নিচে দেখো আই আছে না, আই সমান আমরা কি দেখেছিলাম? আগের প্রমাণে কিন্তু করেছিলাম, মনে পড়ে? আমরা দেখেছিলাম পি ইজ ইকুয়াল টু √3 ভি আই কস থিটা। তাহলে এখানে আই ইকুয়াল কি হবে? পি ভাগ √3 ভি কস থিটা। এটা হবে না? তাই কিনা বলো তো? বুঝতে কি খুব কষ্ট হচ্ছে? কঠিন না কিন্তু, ব্যাপারগুলো কিন্তু সহজ। হ্যাঁ, সহজ ইকুয়েশন এগুলো কিন্তু, এখানে তেমন খুব বেশি একটা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন নাই, পরবর্তী অধ্যায়গুলোতে আছে। হ্যাঁ, দেখতে পাবে সেখানে। আপাতত এগুলো একটা বেসিক, এগুলো বোঝার ট্রাই করো। ওকে, তো এবার আমরা যে কাজটা করব, এই যে আই এর জায়গায় আমরা এই মানটা বসাবো। ঠিক আছে, আই এর জায়গায় আমরা এই মানটা বসাবো। তাহলে আই এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই, তাহলে খেয়াল করো কি হয়। আই এর জায়গায় যদি আমরা এইটাকে বসাতে চাই, আই এর জায়গায় যদি আমরা এই মানটাকে বসাতে চাই, তাহলে বিষয়টা কি রকম দাঁড়াচ্ছে? উপরে থাকতেছে আমার পি, নিচে থাকতেছে হচ্ছে আমার √3 ভি কস থিটা। এটা নিচে লেখার দরকার আছে? আমরা কিন্তু ডিরেক্ট চাইলে এই যে হরে যেটা আছে, এই হরের মানটা লবে দিতে পারি উল্টায়, আর লবে যেটা সেটা হরে রাখতে পারি। সো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই যে হরে যেটা সেটা এখানে রাখলাম √3 ভি কস থিটা, আর লবে যেটা ছিল, লবে ছিল পাওয়ার, এই যে পাওয়ারটাকে উপরে নিয়ে গিয়ে
গুণ করে দিলাম। দেখো বুঝছো কিনা, বোঝা যায় কিনা? এবার আসো, এবার হচ্ছে পি প্লাস, উপরে আমাদের কি কি আছে, নিচে আমাদের কি কি আছে একটু খেয়াল করো। উপরে যা আছে তাদের নিচে কিন্তু, নিচে যা আছে এটা ভাগ অবস্থায় আছে, তাই না? লব এবং হর এখানে সম্পূর্ণ টোটালি ভাগ অবস্থায় আছে, এখানে মাঝখানে কোনো যোগ নাই বা যোগ বিয়োগ নাই, কিন্তু সম্পূর্ণ উপরে আর নিচে ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা কিন্তু চাইলে আমাদের মন মতো কেটে দিতে পারবো, আমরা চাইলে আমাদের মন মতো যা ইচ্ছা তাই কেটে দিতে পারবো। দেখো উপরে দেখো পি স্কোয়ার আছে, নিচে কি কোথাও পি স্কোয়ার আছে? তার মানে কাটা যাচ্ছে না। উপরে দেখো রো আছে, নিচে কি কোথাও রো আছে? তার মানে কাটা যাচ্ছে না। এখানে এল আছে, নিচে কি কোথাও এল আছে? তার মানে এখানেও কাটা যাচ্ছে না। তারপরে উপরে জে আছে, নিচে কি কোথাও জে আছে? এখানেও কাটা যাচ্ছে না। এখানে পি, না কাটা যাচ্ছে না, তার মানে কেটে দেওয়া যাচ্ছে না, তার মানে অন্য কোনো এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যখন দেখবো যে কেটে দেওয়া যাচ্ছে না, তখন আমরা একটা বিষয় লক্ষ্য করব, যে বিষয়টা হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা, একটা বিষয়, একটা মিনিট ওয়েট করো, এখানে একটা বিষয় খেয়াল করো, জাস্ট একটু দেখো। এ- এখানে আমাদের এই যে আই এর মানটা যখন আমরা এখানে বসাবো, আই এর মানটা কোথায়? এটা না, এটা হচ্ছে আমাদের আই এর মান। তাহলে আই এর মান এটা যদি হয়, তাহলে আমরা এখানে উপরে লিখতে পারি পি, নিচে লিখতে পারি √3 ভি কস থিতা। তো এখানে আমাদের √3 ভি কস থিতা, এইটা হচ্ছে উল্টায় উপরে যাবে, লবে যাবে, তাই না? এটা তো উপরে লবে যাবে, তাহলে আমাদের এইখানে আসবে এই যে √3 ভি কস থিতা। আর এখানে যে পিটা আছে না উপরে, এই পিটা নিচে থাকবে, মানে হরে চলে আসবে। দেখো একবারে হরে চলে আসবে, তাহলে এই যে পিটা এখানে থাকলো। এবার খেয়াল করো, এবার হচ্ছে আমরা এই যে ভি ভি স্কোয়ার কাটতে পারি, তাহলে এখানে শুধুমাত্র একটা ভি থাকে। তারপর দেখো এখানে কস থিতা, এখানে কস স্কোয়ার থিতা, তার মানে শুধুমাত্র এখানে কস থিতা থাকতেছে। এখানে পি, এখানে পি স্কোয়ার, তার মানে শুধুমাত্র এখানে পি থাকে। তাহলে দেখো কি থাকতেছে এবার, এবার খেয়াল করো, এবারও উপরে থাকতেছে একটা পি থাকতেছে, রো থাকতেছে, এল থাকতেছে, জে থাকতেছে, আর নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে ভি কস থিতা। কে কে বোঝো নাই একটু বলো আমাকে, কে কে বোঝো নাই? তানভীর বলছো ভাইয়া প্রথম প্রমাণটা আগে করেছি বলে মানগুলো দেখে দেখে বসাতে পারছি, যখন শুধু এই প্রমাণটা করব তখন কি মুখস্থ রাখতে হবে? না, মুখস্থ কেন রাখতে হবে? কিভাবে পাইছি? আগের আগের প্রমাণটা করেছি কিভাবে? মানে আমি তো তোমাদের ভেঙে ভেঙে দেখাইছিলাম আগের প্রমাণটা, তাই না? কিভাবে এই আই এর মানটা বের হইলো, তারপর কিভাবে হচ্ছে আমরা এই ডাব্লিউ মানটা পেয়েছিলাম। তোমরা এখানে জাস্ট সিম্পল, তোমরা যদি চাও যে আমি ভেঙে ভেঙে দেখাবো তো দেখাবে, যদি চাও যে আমি ভেঙে ভেঙে দেখাবো না তো কি করবা? তো হচ্ছে এখানে লিখবা যে ডাব্লিউ ইকুয়াল পি স্কোয়ার রো এল ভাগ ভি স্কোয়ার কস স্কোয়ার থিতা এ, সাইড নোট করে দিবা, তাও হচ্ছে। মুস্তফা বলছো, সামিয়া মুস্তফা বলছো ভাইয়া আই এর মানটা কি উল্টাবে না? আই এর মানটা বলতে এই যে আই এর মানটা তো আমরা লিখলাম এখানে, আই এর মানটা এখানে যেটা ছিল, আই এর মান কি ছিল? আই এর মান ছিল আই ইকুয়াল, উপরে ছিল পি, নিচে ছিল √3 ভি কস থিতা। দেখো আই এর মানটা কিন্তু এখানে হরে বসলো, হরে বসার পর আমি এটা লাইন একটা স্কিপ করলাম, স্কিপ করে আমি কি করছি দেখো, আমি লাইনটা আমি স্কিপ করবো না, আমি লাইনটা ভেঙে দেখাই, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি লাইনটা ভেঙে দেখাই। দেখো পি প্লাস, উপরে
পি স্কোয়ার রো এল জে, নিচে ভি স্কোয়ার কস স্কোয়ার থিতা। এবার আসো এই যে আই এর মানটা কি? আই এর মান হচ্ছে এটা না, এটা আই এর মান। তাহলে আই এর মানটা যদি এটা হয় তাহলে আমরা লিখি এখানে পি √3 ভি কস থিতা। পরের লাইনে আসো, পি প্লাস পি স্কোয়ার রো এল জে, নিচে ভি স্কোয়ার কস স্কোয়ার থিতা। স্বাভাবিকভাবে খেয়াল করো, তুমি শুধু স্বাভাবিকভাবে খেয়াল করো যে এই নিচে যে √3 ভি কস থিতা এটা উল্টে গিয়ে লবে চলে যাবে, মানে মেইন ভাগের উপরে চলে যাবে, আর এখানে লব যেটা আছে সেটা হরে থাকবে, তাই কিনা বলো? তো যদি সেটাই হয় তাহলে এই যে এটা যে হর আছে এই হরটা আমার মেইন ভাগের উপরে চলে যাবে। মেইন ভাগ কোনটা? এইটা। তাহলে মেইন ভাগের উপরে চলে যাবে, এই যে এখানে চলে গেল √3 ভি কস থিতা, আর এই পিটা মেইন ভাগের নিচে চলে আসলো। বুঝছো? এবার কি বোঝা গেছে? জাস্ট উল্টাই নিলাম। দেখো এবার হচ্ছে কাটাকাটি যাবে, এই পি এখানে পি স্কোয়ার কেটে গেলে একটা পি থাকে, এখানে হচ্ছে ভি, আর এখানে ভি স্কোয়ার কেটে গেলে এখানে একটা ভি থাকে, এখানে কস থিতা এখানে কস স্কোয়ার থিতা, তাহলে এখানে একটা কস থিতা থাকে, তারপরে উপরে যা আছে তাই। তাহলে এই লাইনটাকে আরো যদি আমরা লিখি এভাবে লিখলে হয় পি প্লাস উপরে থাকতেছে আমাদের পি রো এল জে ইন্টু √3, আর নিচে থাকতেছে আমাদের ভি কস থিতা। বুঝছো এই পর্যন্ত? বুঝছো তোমরা? তানভীর বলছো ভাইয়া √3টা কই গেল? কোন √3টা? কোথায়, মানে কোন √3 কথা বলতেছো? এই যে √3 তো আছে এখানে, √3 তো আছে রে, √3 তো ঠিকই আছে, √3 তো এখানে ঠিকই আছে, তুমি কোন √3 কথা বলছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের যে লাইনটা বের হইলো, এই যে মানটা আমরা পেয়েছি, এখন যে মানটা, এই মানটার জাস্ট আর একটু কাজ করা যাবে। কাজটা কি দেখো, শেষ পর্যন্ত কি দেখা যাচ্ছে? শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি এখানে লিখে দেখাই, এই লাইন থেকে আর একটা কাজ করা যাবে, যে কাজটা হচ্ছে আমরা করতে পারি, এখানে পি আছে এখানেও পি আছে, তার মানে আমরা পি কমন একটা নিতে পারি, একটা পি কমন নিতে পারি। যদি আমরা পি কমন নেই তাহলে 1, এই যে পি কমন গেল, তাহলে 1 প্লাস এবার এই পিটা কমন গেল, মানে কেটে গেল, তাহলে রো এল জে আর √3 থাকলো, আর নিচে থাকলো কি ভি কস থিতা। ওকে, তাহলে এইটা আমরা কি মান পাইলাম? এই মানটা হচ্ছে ভাইয়া ইনপুট পাওয়ার, তাই না? এই মানটা কি পেয়েছি আমরা? ইনপুট পাওয়ার পেয়েছি। ভালো করে দেখো কিন্তু, এই মানটা কিন্তু আমরা ইনপুট পাওয়ার পেয়েছি। তাহলে এই মানটা যদি আমরা ইনপুট পাওয়ার পাই তাহলে আমাদের দক্ষতার সূত্র কি? দক্ষতার সূত্র হচ্ছে আমরা জানি ইটা ইকুয়াল আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ার কোনটা? আউটপুট পাওয়ার হচ্ছে, আমরা এই যে আউটপুট, খেয়াল করো, এই যে আউটপুট পাওয়ার, মানে এখানে কি ধরছিলাম? পি ধরেছিলাম, তাহলে আউটপুট পাওয়ার এখানে পি লেখো, ভাগ ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার কোথায়? ইনপুট পাওয়ার হচ্ছে এইটা, এই যে ইনপুট পাওয়ার। তাহলে পি ইন্টু 1 প্লাস রো এল জে √3 ভাগ ভি কস থিতা। এবার খেয়াল করো, এবার হচ্ছে উপরে এই পি কেটে গেল, অতএব ইটা ইকুয়াল উপরে থাকলো 1 ভাগ
1 প্লাস রো এল জে √3 ভাগ ভি কস থিটা। বুঝছো? এই পর্যন্ত বুঝছো তোমরা? দেখো বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা। এবার আরেকটা কাজ করা যায়, যে কাজটা হচ্ছে ইটা ইকুয়াল, এটা কি ভাগ না? দেখো তো ভাগ না। যদি এই হরটাকে আমি লবে লিখতে চাই তখন কি করতে হবে? ইনভার্স দিতে হবে। ইনভার্স দিলে তো ভাগ হয়ে যাচ্ছে, মানে এই হরটাকে আমি লবে লিখবো, সেক্ষেত্রে কি করতে হবে? 1 প্লাস রো এল জে √3 ভাগ ভি কস থিটা। এবার দেখো এইটাকে যদি আমরা ইনভার্স করে দেই তাহলে কিন্তু এই যে ভেতরে যেটা আছে, এই যে উপরের ওয়ানটা এই ইনভার্সে চলে আসলো, ইনভার্সে, হ্যাঁ উপরের ওয়ানটা ইনভার্সে চলে আসলো আর নিচের হরটা লবে চলে গেল। এটা বুঝলা তোমরা? এতটুকু বুঝলা? এতটুকু আচ্ছা, আমাদের কিন্তু আর বেশিক্ষণ প্রমাণ করতে হবে না, শেষ প্রায় প্রায় আমরা শেষের পথে চলে আসছি। আর একটা মাত্র লাইন এখানে বসবে, সেটি হচ্ছে দেখো, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটাকে আমরা বাইনোমিয়াল বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে লিখতে পারি। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে লিখি, জাস্ট সিম্পল, তোমাকে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র মনে রাখবা যে ইটার এর মান বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে লিখলে হয় কি, লিখলে হয় একটু দেখো। যদি বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে আমরা লিখি, এই যে ইনভার্সটা আছে না, 1 ইনভার্স, এই ইনভার্সটা উঠে যাবে আর মাঝখানে যে প্লাস ছিল এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, বাকি যা আছে তাই থাকবে। তাহলে সেটাই করতেছি, দেখো তোমরা দেখো। অতএব আমরা লিখতে পারি যে এখানে বাইনোমিয়াল 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 থিওরেম এর সাহায্যে লিখলে হয়, বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে লিখলে কি হয় দেখো, ইটা ইকুয়াল 1 প্লাস কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, উপরে থাকলো, একটু সাজায় লিখি, এখানে থাকলো √3 রো এল জে ভাগ ভি কস থিটা। শেষ, এতটুকুই অ্যান্সার, এতটুকুই তোমরা চাইলে অ্যান্সার হিসেবে লিখতে পারো। শেষ, এতটুকুই আমাদের ইটা এর মান, দক্ষতা এর মান। ওকে, শেষ, ক্লিয়ার নাকি কারোর কোনো সমস্যা আছে? বলো বলো। এখানেও কিন্তু এই যে ইকুয়েশনটা বের হয়েছে আমার এখানে, এখানেও কিন্তু কিছু কিছু মান ধ্রুবক হিসেবে ধরা যায়। তো ধ্রুবক মান হলে তো সেই মানগুলোকে আমরা চাইলে উঠাই দিতে পারি, হ্যাঁ তোমরা চাইলে শেষে লিখতে পারো যে এখানে ধ্রুবক মানগুলো হলো বা কনস্ট্যান্ট মানগুলো হলো এই যে জে দেখতে পাচ্ছ না, জে মানে কি কারেন্ট ডেনসিটি, জে হচ্ছে এখানে কারেন্ট ডেনসিটি, তাহলে জে, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে এল, হ্যাঁ জে রো এল, এই যে জে রো এল, জে রো এল, এই জে রো এল এই মানগুলো এখানে ধ্রুবক। তোমরা চাইলে এই মানগুলোকেও উঠাই দিতে পারো এখান থেকে, অথবা এইটাই অ্যান্সার হিসেবে রাখতে পারো। শেষে গিয়ে জাস্ট লিখতে পারো যে এখানে জে রো এল একটি স্থির মান বা ধ্রুবক, জে রো এল ধ্রুবক, এতটুকু লিখবা জাস্ট, শেষ, আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না।
বুঝতে পারছো কি? জাস্ট একজন আমাকে কনফার্ম করো বুঝছো কিনা, তাহলে আমি এখান থেকে বের হয়ে আসি। বাইনোমিয়াল থিওরেম এর সাহায্যে ইটা এর মান লিখলাম। 1, এখানে 1 ছিল, 1ই থাকবে, প্লাস ছিল এখানে জাস্ট মাইনাস হয়ে যাবে, আর এখানে যে ইনভার্স 1, এই ইনভার্স 1টা থাকবে না। ঠিক আছে, আর কথা বাড়াবো না, আজকে এতটুকুই থাকবে। আগামী ক্লাসে আমরা ম্যাথ করবো এই অধ্যায়ের, এবং ম্যাথের বেসিকটা আগে দেখবো, বেসিক জানবো, শিখবো। বেসিক, ওই বেসিক থেকেই আমরা তারপরের ক্লাসে ম্যাথ করব। তোমরা ধারাবাহিকভাবে যদি পড়াশোনা করো, তোমরা কিন্তু শেষে গিয়ে প্রেসার হবে না। এই সেমিস্টারটা অন্তত ভাই সিরিয়াসলি নাও, হ্যাঁ, ধারাবাহিকভাবে পড়াশোনা করো, প্রতিদিন পড়ো, তাহলে দেখবা শেষে গিয়ে তোমার প্রেসার হচ্ছে না। আর যারা পরীক্ষার আগের রাতে পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু শেষমেশ গিয়ে সত্যি তোমরা মারা খাবা, একদম কঠিন লেভেলের মারা খাবা, এটা মাথায় রাখিও। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।